রাজনীতির নামে কেউ অরাজকতা করলে ছাড় দেয়া হবে না, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লাকে বিভাগ বানানোর আশ্বাস। দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জাতিকে ধোঁকা দিয়েছে বিএনপি। রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির ভারতের বিরুদ্ধে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অভিযোগ। সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। ফারাক্কা চুক্তির উপর নির্ভর করছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক, বললেন মির্জা ফখরুল। পানির ন্যায্য হিস্সা আদায়ে কাজ করছে সরকার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফসল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজনীতির নামে কেউ অরাজকতা এবং অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে মানুষের ভাগ্য উন্নয়ন এবং দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এই বক্তব্য দেন তিনি। এই জেলায় ইপিজেড, কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর। এর আগে কুমিল্লাকে বিভাগ করারও প্রতিশ্রুতি দেন তিনি। চাঁদপুর থেকে সাজ্জাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরফিন শাকিল। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ধুঁকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার 672 বর্গমাইলের এই জনপদ উন্নয়ন পিছিয়ে যুগের পর যুগ। সেই চাঁদপুরে প্রায় 22 বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের 370 জন সুবিধাবঞ্চিত নারী। এ পর্যায়ে গ্রহণ করছে তাসলিমা। চাঁদপুরের প্রায় 26.5 লাখ মানুষের একটা অংশ প্রবাসী। কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে, বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে চাঁদপুর সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 80 দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়া খাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। যোগ দেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায়। কুমিল্লাকে বিভাগ করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ, তাহলে সেটির বাস্তবায়ন হবে। পুরযাত্রায় মানুষের রক্তিম ভালোবাসা শিখতে হন খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। চলতি মাসেই নানাবাড়ি ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে আজ 3 মাস পূর্ণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা কিংবা দলীয় ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর তার বাস্তবায়নে কখনো ছুটে যান উত্তরে, কখনো পশ্চিমে, এবার এলেন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা চাঁদপুরে। বার্তা পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নির্ধারিত কোনো জেলা কিংবা নির্দিষ্ট অঞ্চল গুরুত্ব পাবে না, বরং উন্নয়ন অগ্রযাত্রা সমানভাবে গুরুত্ব পাবে সারা বাংলাদেশ। ইলিশের বাড়ি চাঁদপুর এসে প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেননি, বরং এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বেকারত্ব নিরসনের, পাশাপাশি এখানকার মৎস্য আর প্রবাসীদের জীবনমান বদলে দেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চাঁদপুর। প্রত্যেকটি উপজেলায় বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে, তাই ক্ষমা চেয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং মানবাধিকার কমিশন না মেনে দলটি বিগত স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ। জনগণের কথা, জনগণের রায় সে যদি মানতে না চায়, এদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে চায় না। হয়তো অল্প সময়ে তারা বাস্তবায়ন করতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু সেই জন্য যে সদ ইচ্ছা প্রকাশ করা সেটাতে কিন্তু নাই। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা আশঙ্কা করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার চেপে বসতে পারে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে ভারতও শান্তিতে থাকবে না। বাংলাদেশ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার ক্ষমতায় আসলেও দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানামুখী সংকটে জর্জরিত। এই সংকট ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্য জোটের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, রাজশাহী। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের সাথে হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এরপর এই চুক্তি নবায়নে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বৃহৎ জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল। ফারাক্কা লং মার্চ দিবসে দিনভর সরকার এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে ছিল এই আলোচনা। এ নিয়ে প্যানের ন্যায্য হিস্সা আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তথ্যমন্ত্রীও গঙ্গা চুক্তি নবায়নে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দেন। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। এরপর ভারতের সাথে অভিন্ন 54টি নদীর পানি বন্টনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত, ওই 3 বছর 5 বছর 7 বছর 2 বছরের চুক্তি কাজে আসবে না। শনিবার ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা। এই বিষয়ে কথা বলেন সিনিয়র নেতারা।
আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না, যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। এটা মত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এফেক্টেড। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। এই স্লোগানটা মুখরিত করা দরকার। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষ জানে কিভাবে গঙ্গা চুক্তি নবায়ন করতে হয়। এ বিষয়ে এখন থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে, সরকারকে শক্তিশালী করে, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়ব। সরকারের কাছে প্রত্যাশা করব, ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় স্বার্থ রেখে কিভাবে আমরা নতুনভাবে চুক্তি নবায়ন করব, সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে শুরু করা দরকার। এই আলোচনা সভায় গঙ্গা চুক্তি নবায়নে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে পদ্মা ব্যারেজ অনুমোদনের ফলে পানি বণ্টন নিয়ে ভারতের ওপর চাপ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকায় জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাবো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের উপর নৃশংস হামলাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মূল আসামি সহ ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ডাক্তার নাসিরকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক তাদের ছাড় না দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর। বলেন, রাজধানীতে অনেক চিকিৎসককে হুমকি দেওয়া হচ্ছে। মেডিকেল এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে। বলেন, হুমকিতে চিকিৎসকরা শঙ্কিত নন। জানান, টেন্ডারে লুটপাট ঠেকাতে সজাগ আছে সরকার। জানান, চিকিৎসকদের নিরাপত্তায় দেশের প্রতিটি হাসপাতালে 10 জন সশস্ত্র কর্মী এবং 1 জন পেট্রন কমান্ডার নিয়োগ করা হচ্ছে। হাম এবং নিউমোনিয়া পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী। যেই দলেরই হোক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেও নির্দেশ দিয়েছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। আজকে এই ব্যাপারে ওনার নির্দেশ, কাউকে রেহাই দেওয়া হবে না। মূল যে উদ্যোক্তা ছিল এই মবের, তাকেও গ্রেফতার করা হয়েছে, আরেকজন গ্রেফতার করেছে। বাকি আসামিদেরকে ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশ একদম সোচ্চার রয়েছে। আশা করি অচিরেই তারা সব গ্রেফতার হয়ে যাবে এবং সঠিক বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে। ফেসবুকে পরিচয়, পরে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরীয়তপুরের আসমা আক্তার এবং জিয়া সরদার। তবে পারিবারিক কলহের জেরে সেই স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হলেন আসমা। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে লুকানোর চেষ্টা করতে গেলেই ধরা পড়ে যান ওই নারী। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন অভিযুক্ত আসমা। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। শুক্রবার রাত 10টা শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় স্থানীয়দের মাধ্যমে খবর ছড়ায়, স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় স্ত্রী আসমা আক্তার। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসমাকে আটকের পর তার স্বামীর মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, উপজেলার চন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয় আসমা ও তার স্বামীর মধ্যে। এক পর্যায়ে রড দিয়ে আঘাত করলে নিহত হয় জিয়া সর্দার। ঘটনাটি আড়াল করতে তার মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় শহরের পালং এলাকায় মরদেহের খণ্ডিত অংশ ফেলতে চান অভিযুক্ত ওই নারী। দুর্গন্ধ পেয়ে সন্দেহের বশে বিষয়টি 999-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে। আইনগতভাবে আমরা চাইটার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। এরকম টুকরো টুকরোর ব্যাপারটাই প্রথম শরীয়তপুরে, এরকম জানি কোনোদিন না হয়, এটাই আমরা বিচার চাই। এটাই
ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মরদেহের খণ্ডিত অংশ। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বস্তার মধ্যে তার লাশটা পালাই গেছে, মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হইলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের, এটা দাদা দাদির কাছে থাকে। এদিকে গতরাতেই পালং মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীর বিচার দাবি তার। বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই, আমি ফাঁসি চাই। যে আপনারা দেখলে, ছেলেটারে দেখলে বুঝতে পারবেন যে আমার কি ছেলে গেছে গিয়া। নৃশংস এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI এর সাবেক নির্বাহী পরিচালক সব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আঙ্গুরপোতা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি কূটনৈতিক সহ 7টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার ওসি জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আততায়ীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম নজরুল খালাসি। তিনি স্থানীয় ফিনিক্স এলাকায় ব্যবসা পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার চন্দ্রপুরে। স্থানীয় সময় 15 মে রাত আনুমানিক 8টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতোই নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন নজরুল। এ সময় হঠাৎ এক আততায়ী এসে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় প্রবাসীরা ধারণা করছেন এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তদন্ত চলছে। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা ভোজশালাকে আদালত মন্দির হিসেবে স্বীকৃতি দেয় তৈরি হয়েছে বিতর্ক। স্থাপনাটিকে যুগের পর যুগ ধরে মুসলমানেরা কামাল মাওলা মসজিদ হিসেবেই মেনে আসছে। শুক্রবার হিন্দুদের পক্ষে বিতর্কিত এই রায় দেন মধ্যপ্রদেশের হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চ। ধার জেলায় অবস্থিত ভোজশালাকে দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি সেখানে হিন্দুদের পূজা করার অনুমতিও দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, মুসলমানরা মসজিদের জন্য সরকারের কাছে বিকল্প জমি চাইতে পারবে। ভোজশালা বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগের সুরক্ষাধীন একটি ঐতিহাসিক স্থাপনা। দর্শক, ছিল আমাদের যমুনা নিউজে এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার